সাধু ও চলিত রীতি। রূপকথায় বলে, এক যে ছিল রাজা, তার দুই রানী, রানী আর রানী। তেমনি বাংলা বাক্যদ্বীপের বাংলা বাক্যাদ্বীপেরও আছে দুই রানী। একটাকে আদর করে নাম দেওয়া হয়েছে সাধু ভাষা, আর একটাকে কথ্য ভাষা, কেউ বলে চলিত ভাষা। অর্থাৎ ভাষা দুই ভাগে এখানে বিভক্ত করা হয়েছে। রানীর মতন, রানীর মতন সাধু ভাষা আর চলিত ভাষা। বাংলা ভাষার দুই রূপ সম্পর্কে আলোচনা করতে গিয়ে এ কথা লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। পৃথিবীর প্রায় সব দেশেই সমস্ত উন্নত ভাষার এইরূপ দুইটি রূপ দেখতে পাওয়া যায়। 19 শতকে সংস্কৃত ভাষায় শিক্ষিত বাঙালি পণ্ডিতেরা বাংলা গদ্য রচনার প্রয়োজনে সংস্কৃত শব্দবহুল এবং সংস্কৃত ব্যাকরণ অভিধান নির্ভর যে কৃত্রিম পাণ্ডিত্যপূর্ণ ভাষার সৃষ্টি করেছিলেন, তাকেই আমরা সাধু রীতি বলি। তাহলে কি বোঝা যাচ্ছে? 19 শতকের সময়কালে এই রকম ভাবে যে সাধু গদ্য ব্যবহার করে লেখক সাহিত্যিকরা সাহিত্য রচনা করেছিলেন, তাদের সেই লেখা যে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল, আমরা আজকে সেটাকে বলছি কি না সাধু গদ্য রীতি। কেমন দেখো, তার নমুনা দেওয়া হচ্ছে। কয়েকটি উদাহরণের সাহায্যে বিষয়টি স্পষ্ট করা যাক। 1 নম্বর বলা হচ্ছে, এই গিরির শিখর দেশ, আকাশ পথে সতত সঞ্চারমান, জলধর মণ্ডলী যোগে নিরন্তর নিবিড় নীলিমায় অলঙ্কৃত, অধিত্যকা প্রদেশ ঘনসন্নিবিষ্ট বনপাদোপসমূহে সমাচ্ছন্ন থাকাতে সতত স্নিগ্ধ শীতল ও রমণীয় পাদদেশে প্রসন্ন সলীলা গোদাবরী তরঙ্গ বিস্তার করিয়া প্রবল বেগে গমন করিতেছে। এই অংশটুকু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা সীতার বনবাস উপন্যাসের অংশ বিশেষ। আমরা এইরকম ভাবে আরো যে সমস্ত লেখকের লেখা গদ্যের অংশ বিশেষ তোমাদের পাঠ্য বইতে পাচ্ছি, সেগুলো এরকম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরেরই লেখা অদ্ভুত আতিথেয়তা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী, শিবনাথ শাস্ত্রীর লেখা ভালোবাসা কি বৃথা যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পল্লী সমাজ। এইগুলো হচ্ছে সাধু রীতির বৈশিষ্ট্য। এবার কয়েকটি বৈশিষ্ট্যের কথা দেখো, নীল বক্সের মধ্যে উল্লেখ করা হয়েছে। তৎসম এবং অপ্রচলিত শব্দ ব্যবহারের প্রাবল্য। তার মানে তৎসম শব্দ অর্থাৎ সংস্কৃত শব্দ এই সাধু গদ্য রীতিতে প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায়। অপ্রচলিত অর্থাৎ স্বাভাবিকভাবে আমরা যেগুলো ব্যবহার করি না, প্রচলন যার নেই, সেই শব্দগুলো বহুল পরিমাণে এই গদ্য রীতিতে ব্যবহার করা হয়ে থাকে। যেমন উদাহরণস্বরূপ বলা হচ্ছে সঞ্চরমান, তরঙ্গ, প্রদোষকালে, অশ্বচালনা প্রভৃতি। আগের যে উদাহরণগুলো তোমাদের দেওয়া হয়েছে ওই লেখাগুলোর মধ্যে এই শব্দগুলো পেয়ে যাবে। 2 নম্বর বলা হচ্ছে, এই রীতিতে বাক্য গঠন সবসময় নির্দিষ্ট নিয়ম মেনে চলে। অর্থাৎ সাধু ভাষার একটা বিশেষ বৈশিষ্ট্য প্রয়োগ রীতি আছে, সেই অনুযায়ী এটা লেখা হয়ে থাকে। 3 নম্বর বলা হচ্ছে, ভাষার সাধু রূপে সমাজবদ্ধ পদ ব্যবহারের আধিক্য লক্ষ্য করা যায়। যে কারণে তোমাদের ইতিপূর্বে সমাজটা শিখিয়ে নেওয়া হয়েছে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। সমাজবদ্ধ পদ এই সাধু গদ্য রীতিতে ব্যাপকভাবে ব্যবহার করা হয়ে থাকে। যেমন বলা হচ্ছে বনপাদপ, প্রসন্ন সলীলা, নিরন্তর প্রভৃতি। এই উদাহরণগুলো তোমরা সমাজবদ্ধ পদ হিসাবে পাচ্ছ। 4র্থ উদাহরণে বলা হচ্ছে, সাধু রীতিতে সর্বনাম এবং ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয়। সর্বনাম তোমরা জানো, পদের শ্রেণী বিভাগ করতে গিয়ে জেনেছো বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া, অর্থাৎ প্রোনাউন যেটা তোমরা জানো। আর ক্রিয়াপদের পূর্ণরূপের ব্যবহার তোমরা পাচ্ছ, যেমন তাহাকে,
তাহারা, তদীয় প্রভৃতি প্রোনাউন হিসাবে এগুলো ব্যবহৃত হচ্ছে। আর করিতেছে, হইতে, হইবে, পারিয়াছেন এগুলো ভার বা ক্রিয়াপদ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। সব শেষে বলা হচ্ছে সাধু রীতিতে শব্দালঙ্কার ও অর্থালঙ্কার এর প্রয়োগ বাহুল্য দেখা যায়। শব্দালঙ্কার মানে শব্দ অলঙ্কার স্বরূপ ব্যবহার করা হয়, যেমন তো, এ তো মেয়ে, মেয়ে নয়, দেবতা নিশ্চয়, তোটা বাক্যের অলঙ্কার হিসাবে ব্যবহার করা হচ্ছে। তো শব্দালঙ্কার ও অর্থালঙ্কার এইভাবে আমরা বাক্যের মধ্যে প্রয়োগ করে সাধু পদ্ধতিতে ব্যবহার করে থাকি।